newscounter.এ আপনাদের আরো একবার স্বাগত। আপনারা দেখছেন তৃণমূল কংগ্রেস তার ভাঙনের পালা অব্যাহত। বর্ষার ফুসে ওঠা নদীতে যেরকম ভাবে পার ভাঙে তার থেকেও দ্রুততায় তৃণমূল কংগ্রেস ভাঙছে। সর্বশেষ গুরুত্বপূর্ণ সংযোজন সুদীপ বন্দ্যোপাধ্যায় পক্ষকে সুদীপ অবশেষে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ সুদীপের এ নিয়ে অবশ্য দ্বিতীয়বার। এর আগে তৃণমূল কংগ্রেস একবার সুদীপ ছেড়েছিলেন লোকসভা নির্বাচনের আগে, এই শতকের গোড়ায়। সেবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জির বিরুদ্ধে কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে কংগ্রেস সমর্থিত নির্দল হিসেবে সুদীপ দাঁড়িয়েছিলেন জোড়া মোমবাতি নিয়ে। কিন্তু সেই জোড়া মোমবাতি শেষ অবধি বেশিক্ষণ জ্বলে থাকতে পারেনি। মাঝখান থেকে যেটা হয়েছিল, কংগ্রেস সমর্থিত সুদীপ এবং সুব্রত মুখার্জির ভোট কাটাকাটিতে দীর্ঘদিন বাদে উত্তর পশ্চিম কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী জিতে গিয়েছিলেন। এখন নতুন করে এই সাম্প্রতিকতম যে এক্সোডাস চলছে তৃণমূল কংগ্রেস থেকে, অবিশ্বাস্য দ্রুততায় ইঁদুররাজ এবং ডুবন্ত জাহাজ থেকে পালায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিধায়করা দলে দলে দল ছাড়ছেন। সুদীপ তার লেটেস্ট সংযোজন। বিদ্রোহীদের দাবি, লোকসভায় তাদের 19 জনে পৌঁছে গেছে বিদ্রোহী সাংসদের সংখ্যা। বিধানসভার ক্ষেত্রে দাবি 80-র মধ্যে 60 ছাড়িয়ে গেছে। এবং অনেকেই দেখবেন কাগজেও একটা চর্চা চলছে যে 2/3 পৌঁছে গেল। এই 2/3 পৌঁছে গেলেই তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে ভাঙন সম্পূর্ণ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে সুদীপ এবং ঋতব্রতরা একটা গ্যাড়াকলে আটকে গিয়েছেন। এরা কেউই সরাসরি বিজেপিতে জয়েন করতে চাইছেন না বা করছেন না এই মুহূর্তে, কৌশলগতভাবে। কৌশলটাও খুব পরিষ্কার। আসলে অমিত শাহ যা রাজনীতি বোঝেন তাতে তিনি এটা জানেন, এখন তৃণমূল কংগ্রেস যে জায়গায় দাঁড়িয়ে আছে তাতে এইরকম লক স্টক ব্যারেল যদি তারা বিজেপিতে নিয়ে নেন, তাহলে রাজ্যের শাসক দল হিসেবে বিজেপির বিরোধী যে স্পেস, সেটা কংগ্রেস এবং বিশদে সিপিএম এর কাছে চলে যাবে। ফলে তারা এই বিরোধী যে স্পেস, সেটা যাতে বিভক্ত থাকে তার জন্য একটা পোষ মানানো তৃণমূল রেখে দিতে চাইছেন। কারণ তারা এটা জানেন যে এখন অবধি রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট বিজেপির বিরুদ্ধে গেছে। 45% ভোট তারা পেলেও উল্টো দিকে 55% ভোট রয়েছে, এবং এই 55%-এর মধ্যে 40-41% ভোট তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। ফলতার সাম্প্রতিকতম উপনির্বাচনে যেটা দেখা গেছে, বামপন্থীরা যেখানে 2000-2500 ভোট পেতেন ফলতা বিধানসভা সেগমেন্টে, সেখানে তাদের ভোট রাতারাতি 40,000-এ উঠে এসেছে। ফলে তারা এটা খুব পরিষ্কার বুঝেছেন যে তৃণমূল দলটা যদি এরকম কর্পূরের মতো উবে যায়, তাহলে পারে বিরোধী রাজনীতির স্পেসটা বামেদের সাধারণভাবে এবং মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের কিছু অংশে কংগ্রেসের হাতে চলে যাবে। সমাজবিজ্ঞানের নিজস্ব নিয়মে শাসক থাকলে তার উল্টো দিকে বিরোধীরা থাকবে। যদি ভোটের ময়দান হয় তাহলে ভোটের ময়দানে হবে, আর যদি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হয় তাহলে রাস্তার লড়াইতে থাকবে। অতঃপর চাণক্য অমিত শাহ এই পথটা বেছে নিয়েছেন যে কথায় আছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না।
অমিত শাহরা এমন একটা রাস্তা খুঁজেছেন যেখানে ওই গোটা দুই সাপ বাবুরাম সাপুরের যেটা ফোঁসফাঁস করবে না, অথচ তারা আপাতভাবে বিরোধী সাপের ভূমিকায় থাকবে। তো এই পোষ মানানো সাপের পরিকল্পনাতে এনডিএর সঙ্গে আছি অথচ বিজেপির সঙ্গে নেই এবং আমরা তৃণমূল, এরকম একটা ব্লক তারা তৈরি করছেন। আর এই বিরোধী হয়েও বিরোধী নয়, এরকম ব্লকের জন্য পৃথক আসন বরাদ্দ করবার ক্ষমতা লোকসভা এবং বিধানসভার অধ্যক্ষের আছে। সেই জায়গা থেকে তারা এখানে বসবার পৃথক একটা ব্যবস্থা করে দিচ্ছেন। এই অবধি সব ঠিক আছে, কিন্তু এর পরের মুশকিলটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন সংশোধিত হওয়ার পর এখন নতুন যা দলত্যাগ বিরোধী আইন, তাতে 2/3 কোনো সংসদীয় দল কোনো পার্টির, সেটা লোকসভায় হতে পারে বিধানসভায় হতে পারে, এইটাই হচ্ছে আসল ঋতব্রত এবং সুদীপ কাকলিদের বিপদে পড়বার কারণ। তারা সরাসরি 2/3 যদি মেজরিটি পায়, যে আলোচনাটা আপনারা কাগজে টিভিতে বারবার শুনছেন, 2/3, তারা কিন্তু নিজেরা আলাদা কোনো দল বা ব্লক তৈরি করতে পারে না। দলত্যাগ বিরোধী আইনের এই সংস্থানটা খুব স্পষ্ট। তারা 2/3 বা তার অধিক সদস্যের যদি মেজরিটি পায়, সমর্থন পায়, তারা তাহলে দল ভেঙে অন্য কোনো দলে মার্চ করে যেতে পারে। অর্থাৎ তাদের নিজস্ব স্বতন্ত্র আসল তৃণমূল বলে কোনো দাবি থাকতে পারে না, কিন্তু যেটা সম্ভব তাদের সরাসরি বিজেপিতে লীন হয়ে যাওয়া, মিশে যাওয়া। কিন্তু সেটা হলে পারে, আমি আগে যে রাইডারটার কথা বললাম, অর্থাৎ অমিত শাহ থেকে শুভেন্দু অধিকারীদের যে মূল চাহিদাটা, যে বিরোধী থাকবে অথচ বিরোধিতা থাকবে না, সেই জায়গাটা কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে কিন্তু যেটা মুশকিল হবে যে এদের সবাইকে বিজেপি সাংসদ বা বিজেপি বিধায়ক হিসেবে কাজ করতে হবে। তাতে যে সমস্ত লোকসভার বিশেষ করে ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করিয়ে নেওয়ার জন্য অমিত শাহরা চাপে এবং তাড়াতে আছেন, সেটা তাদের করিয়ে নিতে কোনো অসুবিধে হবে না। কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী স্পেসটাতে দ্রুত বামপন্থী এবং কংগ্রেসের উত্থান হবে, সেখানে কোনো ড্যামি তৃণমূলকে দাঁড় করিয়ে রাখা যাবে না। এখন সংসদে বা বিধানসভাতে অধ্যক্ষ আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি দিলেও দলত্যাগ বিরোধী আইনে এখানে অবস্থান খুব সুস্পষ্ট হওয়াতে তৃণমূল কংগ্রেস যে ইতিমধ্যে আদালতের দরজায় কড়া নাড়বার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেটা কিন্তু এদেরকে বিপদে ফেলবে। কারণ যদি দলের তরফে কোনো হুইপ আসে, সেটাকে তখন এদের অমান্য করতে হবে। আর তার থেকেও বড় কথা, ওরা হয়তো নিজেদের চিফ হুইপও জোগাড় করে নিতে পারবেন, কিন্তু সামগ্রিকভাবে তৃণমূল হিসেবে তার তহবিলের উপর দখল রাখতে গেলে, প্রতীকের উপর দখল রাখতে গেলে এদের পক্ষে সাধারণ সদস্যদের ভোটের উপর দাঁড়িয়ে ধারাবাহিকভাবে পিরামিডের আকারে যে তৃণমূলের দলীয় কাঠামো রয়েছে, যেখানে চেয়ারম্যান সব থেকে উপরে, ওয়ার্কিং কমিটিরও উপরে, তাকে রিপ্লেস করতে না পারলে না দল, না সিম্বল, না তহবিল, কোনটার উপরই আইনগতভাবে দখল রাখা সম্ভব হবে না। এবং যারা রাজনীতির অবাকক্ষ জানেন তারা এটা বুঝবেন, তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ সদস্য তৃণমূল স্তর থেকে সেই ভোটের মাধ্যমে উঠে এসে প্রতিটি কমিটি দখল করে শেষ পর্যন্ত চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জিকে অপসারিত করা এবং ওয়ার্কিং কমিটিকে দখল করা, এটার মুরদ যারা বিদ্রোহ ঘোষণা করছেন তাদের নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলটাই কার্যত দাঁড়িয়ে, তৃণমূল দলটাই কার্যত দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নামক ব্যক্তিটির উপরে। সুতরাং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে
সুদীপ এবং ঋতব্রতরা নিঃসন্দেহে তাদের সঙ্গে সরাসরি বিজেপির মদত রয়েছে, কিন্তু তারপরেও এই আছে কিন্তু নেই তৃণমূল করে তারা কতদিন চালাতে পারবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকবে। কারণ লোকসভার মেয়াদ শেষ হতে এখনো 2029, আর বিধানসভার তো সবে নির্বাচন হয়েছে। আদালত যদি দীর্ঘসূত্রিতার মধ্যে দিয়ে ব্যাপারটাকে টেনে নিয়ে যেতে থাকে, তাহলে হয়তো একটা এই আলাদা গোষ্ঠীর ব্লকের অবস্থান তারা ধরে রাখতে পারবেন। কিন্তু আইনের সংস্থান এখানে এতটা স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের নাম করে চালানো তাদের পক্ষে কঠিন হবে। আপনাদের মনে রাখতে হবে, দলত্যাগ বিরোধী আইন চালু হওয়ার আগেও ইন্দিরা গান্ধীর মতো প্রবল পরাক্রমশালী নেতা যখন খাড়াখাড়িভাবে কংগ্রেস ভেঙেছিলেন, তিনি দুবার ভেঙেছেন, তখনও কিন্তু তিনি আগের দলের তহবিল এবং প্রতীক কোনোটাই পাননি। যখন 70-এ কংগ্রেস ভেঙেছিল, ইন্ডিকেট সিন্ডিকেট, তার আগে কংগ্রেসের প্রতীক ছিল জোড়া বলদ। ইন্দিরা গান্ধীর যে নব কংগ্রেস বা ইন্ডিকেট, তারা পেয়েছিলেন গাই বাছুর, আর সংগঠন কংগ্রেস পেয়েছিল একজন মহিলা চরকা কাটছে সেই সিম্বল। পরবর্তীতে যখন কংগ্রেস আবার ভাঙলেন ইন্দিরা গান্ধী 78-এ এসে, তখনও কিন্তু তিনি তার দলের একদা যে প্রতীক গাই বাছুর সেটা তিনি পেলেন না, তিনি পেয়েছিলেন হাত। এবং ইন্দিরার বিরোধী গোষ্ঠী দেবরাজ আর্টস সমর্থিত কংগ্রেস, তারা প্রতীক হিসেবে পেয়েছিল চরকা। এবং তারপরে হাতই কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের সব থেকে দীর্ঘ প্রতীক, যেটা প্রায় 4.5 দশক পার করে এসেছে। তো এইটা দলত্যাগ বিরোধী আইন পাশ হওয়ার আগেকার অবস্থান, এবং দলত্যাগ বিরোধী আইন এবং এখনকার কঠোর আইন চালু হওয়ার আগে কোনো আঞ্চলিক দলও এইভাবে বিদ্রোহ করে কোনো দলের দখল নিতে সেভাবে পারেনি। আমি সেভাবে বললাম কারণ একমাত্র বড় উল্লেখযোগ্য ব্যতিক্রম, যেখানে আঞ্চলিক দল তার প্রতিষ্ঠাতার হাত থেকে বেরিয়ে গেছিল, পুরোপুরি দখল হয়ে গেছিল, কিন্তু সেটা মনে রাখবেন এই 2003-এর সংশোধনীর আগে। সেটা হচ্ছে এনটিআর এর তেলুগু দেশম। রামোজি রাওয়ের হাত থেকে তার দল ছিনতাই হয়ে গেছিল, তারই সম্পর্কিত যে জামাই সম্পর্কে চন্দ্রবাবু নাইডু, তিনি এই তেলুগু দেশম দলটি পুরোপুরি করায়ত্ত করতে পেরেছিলেন। কিন্তু চন্দ্রবাবু নাইডুর নিজস্ব গণভিত্তি ছিল, ফ্যান ফলোয়ার ছিল, সংগঠনের উপর তার দখল ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে যারা এই তৃণমূল কংগ্রেসে দাঁড়ানোর চেষ্টা করছেন, তাদের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়রা নিজের রাজনৈতিক জীবনের প্রায় শেষ পর্বে, ঋতব্রতরা দলবদলু, এবং মমতা ব্যানার্জির যে 80 জন যারা বিদ্রোহ করেছেন, 60 জন, তার মধ্যে একটা বিরাট সংখ্যক, এই 60 জনের মধ্যেও প্রায় 2/3 হবে যারা সংখ্যালঘু কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছেন। সেখানে আর যাই হোক, বিজেপি সংসদের উপর দ্বিতীয়বার জেতা খুব মুশকিল। সুতরাং একদল পিঠ বাঁচানো ভাগ্নেওয়ালা সাংসদ বিধায়ক শেষ পর্যন্ত কতটা কি করতে পারবেন, মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবেন, সেটা তো দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে সে সাংবিধানিক প্রশ্ন রয়েছে, অর্থাৎ অন্য দলে মার্জ না করে তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস হিসেবে যে টিকিয়ে রাখতে চাইছেন সংসদে এবং বিধানসভায় পৃথক ব্লকে, আইনি লড়াই সেটা কি দাঁড়ায়, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে থাকবে, একটা প্রিসিডেন্স হয়ে থাকবে। কারণ এতদিন বাদেও আমরা যখন কংগ্রেসের ভাঙন নিয়ে আলোচনা করছি, তেলুগু দেশমের ভাঙন নিয়ে আলোচনা করছি, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, মমতার যারা গোষ্ঠী, তারা আদালতে যাচ্ছেন এবং সেখানে আদালত কি অবস্থান নেন
সাংবিধানিক প্রশ্নে, কারণ এটা যেহেতু সরাসরি কেন্দ্রীয় আইন, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কিন্তু এই পরিস্থিতিটা টেকনিক্যালি স্পিকিং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, ঋতব্রতদের ক্ষেত্রে যে সাফোকেটিং, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর যদি তারা শেষ অবধি বিজেপিতে সরাসরি মার্চ করেন আইনের হাত থেকে বাঁচার জন্য, তাহলে পারে বিরোধী পরিসরে যে শূন্যতার প্রশ্ন এবং যেখানে বামেদের উত্থান, কংগ্রেসের উত্থানের সম্ভাবনা, সেটা আবার বিজেপির কাছে প্যালিটেবল নয়। অতএব পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতি অনেকবার নাটকীয় ক্রান্তিকালের মোড়ে এসে দাঁড়িয়েছে। বহু ক্ষেত্রে রাস্তার লড়াই দলের আভ্যন্তরীণ লড়াইকে নির্ধারিত করেছে শেষ পর্যন্ত কোন পক্ষ বিজয়ী হবে বা হবে না। কিন্তু এবার দেখা যাচ্ছে একটা শাসক দল, রাজ্যের 15 বছর শাসন চালানো একটি দল, সেটা মূলত প্যালেস কুয়ের উপর নির্ভর করছে। তার সাংবিধানিক আইনগত ফলআউট কি হয় সেদিকেও নিশ্চয়ই আমাদের নজর থাকবে। দ্য নিউজ কাউন্টার.এস এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত, সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।